বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, করোনা সতর্কতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবার অনেক স্বাগত জানাচ্ছি। বেশ কিছুক্ষণের বিরতির পর আমরা ফিরলাম, কারণ করোনা সতর্কতা অনুষ্ঠানে আমরা লাগাতার চালিয়ে যাচ্ছি আপনাদের কাছে এই একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্য, সচেতনতা। এই শব্দটা খুব শুনতে সহজ হলেও মানতে খুব কঠিন। তার কারণ হচ্ছে মানা যাচ্ছে না অনেক ক্ষেত্রেই। আমরা গতকাল থেকেও দেখেছি যে অনেকটাই আমাদের এমনিতেই নিউ নর্মাল সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি, অনেকটাই স্বাভাবিক জীবনযাপনে আমরা রয়েছি। গতকাল থেকে ইতিমধ্যেই যেহেতু নাইট কারফিউর সময়টা বদলে গিয়েছে, রাত্রি 9টা থেকে নাইট কারফিউ, সেটা সময়টা পিছিয়ে গিয়ে রাত্রি 11টা থেকে নাইট কারফিউ ভোর 5টা অবধি হয়েছে। ফলে স্বাভাবিক নিয়মেই বিভিন্ন রেস্তোরাঁ, হোটেল এগুলো কিন্তু রাত 10টা অবধি খুলে থাকার পারমিশন মিলেছে। ফলে মানুষ ঘরের বাইরে বেরোবে, ঘরবন্দি জীবনযাপন করবে না, খুব স্বাভাবিক। কিন্তু মানুষ ঘরের বাইরে বেরিয়ে কতটা সচেতন হচ্ছে, মানুষ ভিড় করে লাফিয়ে পুজো দিচ্ছে, মানুষ আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, আবার মানুষ অ্যাজ ওয়েল অ্যাজ ভাবছে যে আমার বাচ্চাটার করোনা হবে না তো, থার্ড ওয়েভ ঢুকেছে। সুতরাং আমরা এই দুটো দোলাচলে রয়েছি। কিভাবে নিজেদেরকে সচেতন করব, এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা সেই বার্তাটাই পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, যার মাধ্যম দিয়ে আমরা মহারাষ্ট্রে অলরেডি 3 জনের মৃত্যু দেখতে পেয়েছি। একজন 69 বছরের মহিলা এবং আরেকজন 90 বছরের, যথেষ্ট এজেড। এবার আপনারা বলতে পারেন এজেড পার্সনের মৃত্যু হয়েছে, হয়তো তাই ইমিউন পাওয়ার কম। কিন্তু আরেকটা কথা জানিয়ে রাখি যে 7 জন শিশু আক্রান্ত ডেল্টা ভ্যারিয়েন্ট প্লাসে, এবং তার মধ্যে 8 জন বয়োজ্যেষ্ঠ রয়েছে। সুতরাং সিচুয়েশন কিন্তু আমাদের কন্ট্রোলে নেই। এখনও কিন্তু আমাদের কোনো রকম তেমন কোনো গ্রিন সিগন্যাল দেয়নি যে করোনা চলে গিয়েছে। আমাদের সঙ্গে এই যাবতীয় আলোচনা নিয়ে এই মুহূর্তে হটসিটে একদম সরাসরি হাজির রয়েছেন অবশ্যই আপনাদের যিনি গাইডলাইন্স দিয়ে থাকেন লাগাতার, বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর পারিজাত সান্যাল। অনেক অনেক স্বাগত সান্যালকে অনুষ্ঠানে আসার জন্য। আপনারা রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে সরাসরি কথা বলতে। আপনাদের প্রচুর প্রশ্ন, যেমনটি আমরা এই চেয়ারে বসে আপনাদের প্রতিনিধি হিসেবে প্রশ্ন করি, ডেফিনেটলি আপনারাও প্রশ্ন করবেন। আপনাদের গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়েও প্রশ্ন করতে পারেন, করোনা ওরিয়েন্টেড যা জিজ্ঞাসা ডেফিনেটলি ফোন করুন আমাদের সরাসরি নাম্বার 6292242337, 6292242338। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন নিয়ে। ডক্টর সান্যালকে স্বাগত জানিয়ে প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ডেল্টা ভ্যারিয়েন্ট প্লাস, বা আমরা আরেকটি বলতে পারি যে তৃতীয় ঢেউ, থার্ড ওয়েভে আমরা বাচ্চারা আক্রান্ত হবে, এটা একটা অদ্ভুত টেনশন আমাদের কাজ করছে। কিন্তু দীর্ঘ প্রায় 2 বছর ধরে বাচ্চারা ঘরবন্দি। আমরা মায়েরা যারা ভাবছি যে বাচ্চাকে বাইরে বেরোতে দেবো না, খেলতে দেবো না, ছাদে যেতে দেবো না, করোনা এসে অ্যাটাক করবে, সেটা কতটা সঠিক বা কতটা অমূলক? ডেল্টা ভাইরাস বা এখনও আমাদের যে পপুলেশনটা আছে, ম্যাক্সিমাম নন ভ্যাকসিনেটেড, আনভ্যাকসিনেটেড কোহোর্ট হচ্ছে আমাদের চিলড্রেনরা। তাদের আমরা ভ্যাকসিনেশনও দিইনি, এখনও ভ্যাকসিনেশন বেরোয়নি। আর তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তারা বাইরে এক্সপোজড হয়নি। আমরা মানে যারা অ্যাডাল্ট বা যারা কাজ করে তাদেরকে সামহাও উই হ্যাভ টু গো আউট, আমাদের যেতে হয়েছে। কিন্তু বাচ্চাদের সামহাও আমরা স্কুলিং হচ্ছে না, বা আমরা ঘরে রাখতে পেরেছি এখনও অবধি। তো ইন দ্যাট কেস ওনারা একদমই দে আর নট এক্সপোজ টু দিস ভেরিয়েন্ট। তো এই কেসে ওরা যথেষ্ট সাসেপ্টেবল, এবং যথেষ্ট এই নিউ ভ্যারিয়েন্টে যথেষ্ট সাসেপ্টেবল, মোর দ্যান আস। আমাদের এমনিতেও ইমিউনিটি ওদের কম থাকে, তার সাথেও ইম্পর্টেন্ট হচ্ছে তারা এক্সপোজড হয়নি, যেটা ছোটোখাটো ইমিউনিটি যেটা তৈরি হওয়ার কথা, সেটাও আমরা এক্সপেক্ট করছি যে ওদের মধ্যে এখনও হয়নি। তো ইন দ্যাট কেস আমরা এখন এই চিলড্রেন কোহোর্ট, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এবং এই এখন যে আমরা ওদেরকে আইসোলেট করে রাখছি বা আইসোলেট করার কথা ভাবছি, এটা একদমই সঠিক। এবং এই জিনিসটাকে আমরা লাইটলি নিলে চলবে না, জিনিসটাকে তাদেরকে ঘরেই রাখতে হবে। বাইরে থেকে এই যে মানে সোশ্যাল ডিস্টেন্সিং, এই জিনিসটা ওদের মধ্যে ঢোকাতে হবে, কারণ ওদের তো এই সময়টা দে আর ইউজ টু দিস, মানে ইজিলি হবে, আমাদের থেকে বেশি ওরা বাধ্য হবে। আমরা তাও অর্ধেক জিনিস মানি না, কিন্তু বাচ্চারা কিন্তু জিনিসটা অনেক মানবে, অত ইজি হবে ওদের জন্য। তো সেই জিনিসটা ওদেরকে বোঝাতে হবে, মানে ওদেরকে ট্রেন করতে হবে। এবং এখনও অবধি social distancing is very important, and it is the only thing apart from wearing mask, sanitization, only thing along with vaccination যেটা এদের বাঁচাবে।
এদেরকে এই জিনিসটা দিয়ে প্রিভেন্ট করবে। তো ভ্যাকসিনেশন যেহেতু এখনো আসেনি বা আমরা দিচ্ছি না, এখনো ওই গাইডলাইন্সে আসেনি, সেহেতু আমাদের ডিস্টেন্সিংটাই আমাদের হাতে রয়েছে। মাস্ক পরা তো একটা বাচ্চাকে বলা যায় না, বাচ্চা শুনবেও না জিনিসটা। তো ডিস্টেন্সিং ইজ দি অনলি থিং, যে সলিউশন এই সময়। আরেকটা কথা বলি রটুসান, সেটা হচ্ছে যে এই যে আগামী দিনে মেবি স্কুল খুলবে, তার কারণ হচ্ছে ডেফিনিট করে অলরেডি 2021-এ আমরা বোর্ড এক্সাম দেখলাম, এইভাবে পাস আউট হয়ে গেছে বাচ্চারা, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়েছে। আমরা যদি দেখি তার একটা নেতিবাচক দিক দেখা যাচ্ছে। তো তাদেরকে মেন্টালি বুস্ট আপ করার কথা আমরা বলছি, সেখানে গিয়ে তাদের স্কুল খুলবে, ডেফিনিট করে খুলবে। এইবারে আমাদের প্রশ্ন হচ্ছে যে বড়রা যারা রয়েছে তারা কতটা অ্যাওয়্যার হবে। বাচ্চা, আপনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে বাচ্চাদের ইমিউন পাওয়ার ভীষণ স্ট্রং হয় রাদার দ্যান আদার্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে বড়রা কতটা অ্যাওয়্যার হবে। আমরা ডেল্টা প্লাস নিয়ে ভয় পাচ্ছি, কিন্তু আমরা এটা ভাবছি না করোনা সেকেন্ড ঢেউয়ের মধ্যে কিন্তু আমরাও ইনভলভ। তো সেইখানে কতটা আমরা অ্যাওয়্যার হব, বা স্কুলের আদার্স যারা থাকছেন তারা কতটা অ্যাওয়্যার হতে পারে। স্কুল নিশ্চয়ই এমনভাবেই খুলবে যে যেখানে ডিস্টেন্সিং উইল বি পসিবল। পুরো হয়তো অ্যাটেন্ডেন্স অ্যালাউ করবে না, বা 50% অ্যালাউ করবে, বা 10 জন করে স্টুডেন্ট করে, সামথিং ইজ বেটার দেন নাথিং, অমনি করে হয়তো স্টার্ট করবে, যেখানে আমরা প্রপার স্যানিটাইজেশন, প্রপার ডিস্টেন্সিং মেনটেন করতে পারবো। এবং সেই সব ক্লাসগুলোই শুরু করা উচিত। এবার আমার কথাতে তো হবে না, বাট স্টিল শুরু করা উচিত যেগুলো করার দরকার, মানে সরকার বলছে যেগুলো দরকার সেই ক্লাসেসগুলো উই ক্যান স্টার্ট। বেশি মানে অ্যাটেন্ডেন্সটাকে হাফ রেখে যতখানি কমানো যায় এই জিনিসগুলো করে, এবং প্রপার ওদেরকে মানে কোভিড বিহেভিয়ার যেগুলো হয় সেগুলো যদি আমরা মেনটেন করি, তাহলে জিনিসটা আস্তে আস্তে খুলে দেখা যেতে পারে। কিন্তু ইন দ্যাট মানে দের ইজ নো গ্যারেন্টি। আমাদের যে প্রবলেমটা আগের বারও সেকেন্ড ওয়েভ 2 সপ্তাহের মধ্যে আমাদের যা পুরো জিনিসটাকে বদলে দিয়েছিল। তো থার্ড ওয়েভ কবে আসবে, বা থার্ড ওয়েভ কত তাড়াতাড়ি জিনিসটাকে আমাদের মানে রেজাল্ট মানে করে দেবে, পুরো মানে ইনফ্রাস্ট্রাকচারটাকে নষ্ট করে দেবে, উই ডোন্ট নো। মানে সেকেন্ড ওয়েভে যথেষ্ট তাড়াতাড়ি হয়েছিল, মানে 2 উইকসের মধ্যেই আমার মনে আছে, মানে পুরো আগে আমরা হয়তো মানে যেতাম, বাইরে যেতাম, জাস্ট 2 উইকসের মধ্যে মোটামুটি 90% লোকজন এফেক্টেড হয়ে গেছিল, 80 to 90%। ক্লিনিক্যালি সাবক্লিনিক্যালি এফেক্টেড হবে না, উল্টো হয়ে গেছে। হ্যাঁ, একটা কথা বলি রোশনা, যেহেতু আপনি নিজেও একজন গাইনোকোলজিস্ট, বহু সমস্যা আপনি ইচ এন্ড এভরিডে ফেস করছেন। মহিলাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে পিসিওডি সমস্যা। এবং আমি কেন এটা আনলাম সেটা হচ্ছে, আমরা তো বলছি যে করোনা হচ্ছে আমাদের ইমিউন পাওয়ার নষ্ট করছে, যাদের অলরেডি কিছু না কিছু কোমরবিডিটি রয়েছে তাদের ক্ষেত্রে এই করোনাটা আরেকটা মানে এক্সট্রা প্রেশার হয়ে যাচ্ছে। আমি প্রথমে পিসিওডির কথা বলি, এটা এখন যে কোনো এজের বাচ্চা মেয়েদের ক্ষেত্রেও হচ্ছে। এই আগে জানতে হবে রোগটা কি। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটা ক্রাইটেরিয়া, যেটার জন্য আমরা এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি একটা মহিলার হয়েছে। তার 3টে ক্রাইটেরিয়া বেসিক্যালি আছে। একটা আলট্রাসাউন্ড ফিচার্স অফ পলিসিস্টিক ওভারি, তার সাথে পেশেন্ট মানে লেডির কয়েকটা প্রবলেম হবে, যেমন মেন্স মাসে মাসে হবে না, বা ইররেগুলার পিরিয়ডস হবে, বা ওষুধ না খেলে তার হয়তো মেন্সই হচ্ছে না। আর থার্ড হচ্ছে কোনো হাইপার অ্যান্ড্রোজেনিজমের ফিচার্স, মানে যদি ওর হঠাৎ মানে মেল প্যাটার্ন অফ হেয়ার ডিস্ট্রিবিউশন, অ্যাকনি, মেল প্যাটার্ন অফ হেয়ার ডিস্ট্রিবিউশন মানে মিড লাইন অফ হেয়ার ডিস্ট্রিবিউশন, বা দাড়ি বা মোচ এক্সেসিভ হওয়া, বয়সের তুলনায় বেশি হওয়া। তো এইসব কেসেস যাদের আছে তাদের পিসিও হওয়ার চান্সেস থাকে। এবং এই ক্রাইটেরিয়া 3টে পয়েন্ট যেটা বললাম, 3টে পয়েন্টের মধ্যে যে কোনো 2টো পয়েন্ট যদি একটা পেশেন্টের, একটা মহিলার থাকে, আমরা তাদেরকে ডায়াগনোসিস করি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম তার আছে। এবার এই জিনিসটা অ্যাজ সাচ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটা মানুষকে মারে না, কিন্তু ইট এক্সপোজেস দ্য লেডি টু ডিফারেন্ট ভেরিয়াস প্রবলেমস। যেমন তারা খুব ইজিলি, বা তাদের মধ্যে সুগার হওয়া, ডায়াবেটিস হওয়ার চান্সেস বেশি থাকে। কার্ডিওভাস্কুলার যদি এজ কম হয়, এজ কম হলে রিস্ক ফ্যাক্টর থাকে। ইয়েস 2 টাইমস মোর। মানে একটা নর্মাল নন পিসিও মহিলার যদি 40 ইয়ার্সে গিয়ে হয়, তার হয়তো 30 ইয়ার্সে হতে পারে, যদি আনকন্ট্রোলড থাকে। পিসিও যদি ট্রিটমেন্ট না করায় তো, ওয়েট রিডাকশন না করায় তো। এবং সবচেয়ে ভালো মানে একটা ভালো জিনিস অফ পিসিও হচ্ছে যদি লাইফস্টাইল মডিফিকেশনের দ্বারা এবং হেলদি লাইফস্টাইলের দ্বারা 50 to 60% জিনিসটা কম্ব্যাটেবল, জিনিসটাকে কন্ট্রোলে আনা যায়। খালি যে ওষুধ খেতে হবে, খালি ওষুধ খেলে জিনিসটা ফুলফিল মানে পুরোপুরি কমব্যাট হয় না। জিনিসটাকে যদি আমরা লাইফস্টাইল মডিফাই করি, এটা আমাদের হাতেও অনেকখানি কাছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবং এই জিনিসটা থাকলে ইন ফিউচার যদি সুগার ডেভেলপ করে বা ডেভেলপ করে, তো তার জন্য উই হ্যাভ টু বি কনসিয়াস অ্যাবাউট পলিসিস্টিক ওভারিজ। একদমই তাই। আমার যে বন্ধু রয়েছেন সম্ভবত, হ্যালো। হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি যাদবপুর থেকে বলছি। কে বলছেন? আমার নাম উমা ব্যানার্জি। আচ্ছা, বলুন।
শুনুন, আমার ছেলের আগের বছর অক্টোবরে করোনা হয়েছিল। তো টেস্ট করানো হয়েছিল, তারপরে 15 দিন ডাক্তারবাবু ঘর থাকতে সেরে টেরে গেছে। তারপরে এই বছর 23শে মে ওর জ্বর হয়েছিল। তো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, জ্বর হয়েছিল, তারপরে? হ্যাঁ জ্বর হয়েছিল, তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো ডাক্তারবাবু ওকে অ্যান্টিবায়োটিক ওষুধ মানে ও জ্বরের টরে দিয়েছিলেন। তো ওকে কোনো কিছু পরীক্ষাও করতে বলেনি, আর 15 দিন ঘরেও থাকতে বলেনি, মানে কি আলাদা থাকারও কথা বলেনি, বলছে কিছু করতে হবে না, কিন্তু ভ্যাকসিনটা 3 মাস বাদে নেবে। তো ও বাড়িতে কাজ করছে তো অফিসে, তো বাড়িতে থাকে। আবার এই 14 আগস্ট ওর একটু সর্দি হচ্ছে, আর একটু গলাটা খুসখুস করছে, এমনি হয়েছিল, কিন্তু জ্বর আসেনি। সেরকম জ্বর আসেনি, গা পা এমনি ব্যথা বললো। ও তো সারাক্ষণ বসে বসে সকাল 9টা থেকে রাত 9টা অব্দি ওয়ার্ক ফ্রম হোম করছে। তো হ্যাঁ, মানে আপনি কি জানতে চাইছেন? জানা যে ও কি এই 3 মাস তো ওর হয়েই গেছে, হয়ে যাবে, তো কেউ ভ্যাকসিন নিতে পারবে? মানে সেকেন্ড ডোজটা বলছেন? না, ফার্স্ট ডোজই ওর হয়নি। ফার্স্ট ডোজই হয়নি। হ্যাঁ, ফার্স্ট ডোজ ভ্যাকসিন নিতে পারবে। ঠিক আছে। 18 প্লাস দেওয়া শুরু হয়েছে, আমার ছেলের বয়স 29 বছর, তখনই তো ওর এই শুরু হলো। আচ্ছা, মে মাসের 23 তারিখে জ্বরটা হলো। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, উনি বলছেন আপনাকে। হ্যাঁ, ফার্স্ট ডোজ অফ ভ্যাকসিন অবশ্যই নেবে, কোভিড হয়ে থাকুক আর না থাকুক। এখন ফার্স্ট ডোজ যদি স্লট পেয়ে যায় তাহলে অবশ্যই যেন নিয়ে নেয়। 3 মাস অলরেডি পেরিয়ে গিয়েছে, মেবি কোনো ডক্টর বলেও ছিলেন তো অলরেডি। ব্যাপারটা হচ্ছে 3 মাস হলে আমরা বলি 3 মাস না নিতে, কারণ 3 মাসের দরকার পড়ে না, কিন্তু যদি নিয়েও নেয় একটা মানুষ তাতে কোনো ক্ষতি হয় না। আচ্ছা, তো ইফ ওরা শিওর যদি না থাকে যে কোভিড হয়েছিল কি হয়নি, তাহলে আমি বলতে পারি যে আপনি নিয়ে নিতে পারেন, না নেওয়ার কিছু নেই সেটাতে, করোনা ভ্যাকসিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটুখানি ওই আপনি যেমন পিসিওডির কথা বললেন যে বেসিক সমস্যাটা কি হয়, এবং আমরা অনেক সময় দেখেছি যে কিছু কিছু মেয়েদের মধ্যে আমাদের রক্তাল্পতার সমস্যা দেখি, ভীষণ প্রচুর পরিমাণে তারা অ্যানিমিক থাকে। তো সেক্ষেত্রে অনেক সময় তাদের এই সাইকেলের সমস্যা তৈরি হয়। আমরা অনেক মহিলাদের দেখেছি বা অনেক মায়েদের দেখেছি ইগনোর করে যায়, অনেকটা সময় পেরিয়ে গিয়ে পিসিওডির সমস্যা তৈরি হয়। এই রক্তাল্পতার সমস্যা বা পিসিওডির সমস্যা দুটোর কি সিমটম কি ডিফারেন্ট হয়? দেখুন, শুধু হেয়ার গ্রো করার কথা বলছি হ্যাঁ, না, রক্ত যদি কম থাকে, ইন্ডিয়াতে আমাদের অ্যানিমিক মানে অ্যানিমিয়াটা হচ্ছে একটা এপিডেমিক। হ্যাঁ, আমাদের যে নর্মাল সল্ট বলুন বা নর্মাল ডায়েটে আমরা আয়রনটা কম পরিমাণে আসে। তো এবং 90% অফ দ্য মানে 80 to 90% অফ উইমেন পপুলেশন ওই হিমোগ্লোবিন যদি দেখেন তাহলে ওই 10-11 ম্যাক্সিমাম থাকে, তার কমেও থাকে। এবং তার থেকে কম থাকলে, যেটাকে আমরা অ্যানিমিয়া বলি, 11-এর নিচে থাকলে, ইন দ্যাট কেস আমাদের পিরিয়ডসটা কারো বেশি হয়, আবার কারো কম হয়। নো রিলেশন উইথ পলিসিস্টিক ওভারিজ। হ্যাঁ, অ্যানিমিয়া ইজ ডিফারেন্ট এন্টিটি। এবং এই জিনিসটা যখন মনে করেন একটা পেশেন্ট এলো যে আমার পিরিয়ডস হয় না বা বেশি হয়, তাহলে আমরা একটা ফুল ব্লাড কাউন্ট করতে দিই। বেসিক ইনভেস্টিগেশন একটা ফুল ব্লাড কাউন্ট, তার মধ্যে হিমোগ্লোবিনটাও ইনক্লুড থাকে। তো সেখানে যদি দেখি আমাদের কম আছে, তাহলে আমরা আয়রন সাপ্লিমেন্ট দিই। এবং আয়রন একটা এমন জিনিস যেটা বাইরের খাবার থেকে অ্যাবজর্বিং অ্যামাউন্ট ইজ ভেরি লেস, খুব কম। তো আমাকে বাইরে থেকে সাপ্লিমেন্ট না দিলে যদি আয়রন অতখানি লেভেলে, ডিজায়ার্ড লেভেল অবধি জেনারেলি বাড়ে না, তার জন্য ওদেরকে আমরা আয়রন সাপ্লিমেন্ট দিয়ে দেখি জিনিসটা আবার নর্মাল হচ্ছে কিনা। তার সাথে আদার টেস্ট আমি করালাম। এবং এই জিনিসটার সাথে পলিসিস্টিক ওভারিজের কোনো রিলেশন নেই। আর পলিসিস্টিক ওভারিজ থাকলে যেটা আমরা আদার হরমোন প্রোফাইল করতে দিই, যেটার জন্য যদি দেখি যে এই হরমোনগুলো প্রবলেম আছে, তাহলে অ্যাকর্ডিংলি সাপ্লিমেন্টস দিই বা ওটা ট্রিটমেন্ট চালানো হতে পারে, করি। আরেকটা কথা বলি, অনেক সময় আমরা তো দেখি যে সিস্টের অনেকগুলো ধরন রয়েছে, এবং যেগুলো আপনারা নিজেরাও জানেন যে চকলেট সিস্ট রয়েছে, এবং ফলে এক একটার এক এক ধরনের কি সমস্যা তৈরি হয়। আমি অবশ্যই ওভারিয়ান সিস্টের কথাই বলছি। ওভারিয়ান সিস্ট যেটা পলিসিস্টিক ওভারিজ, হ্যাঁ, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট আ সিস্ট। হ্যাঁ, যে জিনিসগুলো মানে পলিসিস্টিক ওভারিজ মানে হচ্ছে সিস্ট, মানে যেগুলো এগস ডেভেলপ করে এবং এভরি মান্থে একটা করে ওভিলেশন হয়, ডিম ফাটে। সেইগুলো যদি না ফাটতে পারে ডিউ টু সাম হরমোনাল ডিসব্যালেন্সেস, কমপ্লিকেটেড, তো সেগুলো ওইটা ট্র্যাপড হয়ে যায়, ট্র্যাপড এগস। তো সেটা যখন আলট্রাসাউন্ডে দেখা যায়, ইট কামস অ্যাজ আ ফর্ম অফ মাল্টিপল ছোট সিস্ট হিসাবে। তো দ্যাট ইজ আ পলিসিস্টিক ওভারি। জিনিসটা একটা সিস্ট বড় হয়ে গেল সেটা নয়। তো ওইটা একটা টিপিক্যাল হরমোনাল ডিসব্যালেন্সের জন্য।
আর যেটা চকলেট সিস্ট বা সিম্পল সিস্ট, এই সিস্টগুলো একদম ডিফারেন্ট। এইগুলোর জন্য অপারেশন বড় হয়ে যায়। বড় আমার একদম, একটা হ্যাঁ হিস্ট্রি আমার জানার রয়েছে হ্যাঁ। যে মানে একদম প্রেগনেন্ট মহিলাদের মতোই তার সিমটম ছিল, সে তার ভমিটিং টেন্ডেন্সিজ বা এরকম, এবং হেয়ার গ্রো করে গেছিল যখন হ্যাঁ, আফটার হ্যাঁ, অপারেশন dermoid দেখা বলে ওই গিয়েছে, জিনিসটাকে। ওই সিস্টের গায়ে হেয়ার গ্রো করে হ্যাঁ। গেছে, সেইটা কি জিনিস? ওই সিস্টগুলো, সিস্ট অনেক টাইপের হয়, তো সিস্টের ওইগুলোকে ডার্ময়েড সিস্ট বলে। আচ্ছা। এটা সিস্ট বেসিক্যালি ওভারি কামস ফ্রম একদম মানে এন্ডোডার্ম থেকে, মানে যেখান থেকে অনেক কিছু সব জিনিস হয় আমাদের পুরো ইয়েতে, মানে পুরো বডির যা যা জিনিস হয় Structure টা স্ট্রাকচারসগুলো total। হয়। তো সামটাইমস কি হয়, ওই ওভারির মধ্যে যদি হেয়ার মলিকিউলস বা হেয়ারের যে জিনগুলো থাকে এবং ওগুলো যদি স্টিমুলেট হয়, তাহলে জিনিসটা ডার্ময়েড সিস্টের আকার নেয়। ডার্ময়েড সিস্ট মানে ওখানে দাঁত পাওয়া যায় বা স্কিনের একটোডার্মাল ফিচার্স যেগুলো হয়, দাঁত বা স্কিন বলছি, বা হেয়ারের চুল খুব কম, মানে এগুলো। আর চকলেট সিস্ট ইজ ডিফারেন্ট। চকলেট সিস্ট মানে একটা সিস্ট হয়েছে যার মধ্যে মাসে মাসে হয়তো ওর মধ্যে ব্লিডিং হয়, ওর মানে ওর মধ্যে ভিতরে? ওর ভেতরে, হ্যাঁ, আচ্ছা। এন্ডোমেট্রিওসিস থাকে জেনারেলি ওর মধ্যে। মাসে মাসে যেমন মানে মহিলা যেমন মেন্স হয়, তেমন ওর মধ্যেও ব্লিডিং হয়। সেই ব্লিডিংটা তো ড্রেন আউট হতে পারে না, তো সেটাই জমে জমে একটা চকলেটিশ মেটেরিয়াল হয়, আচ্ছা। জমে অর্ধেক শুকিয়ে অর্ধেক অ্যাবজর্ব হয়ে। তো সেটা আমরা যখন ল্যাপারোস্কোপিক্যালি দেখি বা যেটা যখন আমরা পেট খুলে দেখি, তো এটা একটা চকলেটিশ মেটেরিয়াল থাকে, বলে চকলেট কালারের জিনিসটা থাকে, ব্লাডগুলো যখন ক্লটেড হয়ে থাকে, তো তার জন্য তার নাম চকলেট সিস্ট হয়েছে। ওকে। আর চকলেট সিস্ট ইজ ভেরি পেইনফুল। চকলেট সিস্টের মানে একটা আছে 3 সেন্টিমিটার নিচে থাকলে আমরা একটু ম্যানেজমেন্ট দেখতে পারি যে ওষুধ দিয়ে, না হলে বেশি বেড়ে যদি যায় বা কোনো টুইস্ট হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, তাহলে হয়তো ওইগুলোর অপারেশন লাগে। পলিসিস্টিক ওভারিজের অ্যাজ সাচ অপারেশন লাগে না। যদি পলিসিস্টিক ওভারিয়ান মহিলার ইনফার্টিলিটি যদি ট্রিটমেন্ট করে, তাহলেই খালি মাঝে মাঝে আমরা ওই ড্রিলিং, ওভেরিয়ান ড্রিলিং বা ল্যাপারোস্কোপিক্যাল ড্রিলিং করি। Otherwise, polycystic ovaries doesn't require surgical management. এটা মেইনলি হরমোনাল ম্যানেজমেন্ট বা মেইনলি মেডিকেল ম্যানেজমেন্ট, মানে এটা মানে মেডিসিন ইনটেকের মধ্যে দিয়েও মেডিসিন আর লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন। এবং একটা কথা বলি, টোটাল বিষয়টাই ওভারির উপরেই হচ্ছে। তো সেইখানে আমরা জানি যে আমরা মহিলাদের ক্ষেত্রে অনেকটাই আমাদের কিন্তু ইমিউন পাওয়ারটা খুব সাপ্রেসিভ থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখনই পলিসিস্টিক ওভারি হচ্ছে বা ডার্মাটয়েড সিস্ট হচ্ছে ইত্যাদি, বা চকলেট সিস্ট হচ্ছে, হোয়াট এভার ইট ইজ, তো সেই জায়গায় দাঁড়িয়ে তখন তো তাদের ধারণ ক্ষমতা কমে যায়। কারণ আপনি ইনফার্টিলিটির কথাটা একটু বললেন, তো যে সমস্ত বাচ্চা মেয়েদের হচ্ছে, ইন ফিউচার গিয়ে তাদের কনসিভ করার ক্ষেত্রে সমস্যা হবে না? পলিসিস্টিক ওভারি যদি আনট্রিটেড থাকে, যদি ট্রিট না করা হয়, তাহলে অবশ্যই ইনফার্টিলিটি হতে পারে। আচ্ছা। একদম, কারণ পলিসিস্টিক মানেই হচ্ছে এগস ওভিলেশন হচ্ছে না, ওভিলেশন হচ্ছে না, তার জন্য পিরিয়ডস হচ্ছে না, আর ওভিলেশন না হলে অবভিয়াসলি বাচ্চাও আসবে না। এটা যদি আমি ট্রিট না করি, তাহলে এটা ইন ফিউচার ইট ক্যান অফকোর্স লিড টু ইনফার্টিলিটি। চকলেট সিস্ট অন দ্য আদার হ্যান্ড, যদি ট্রিটমেন্ট করা হয়, যদি সার্জিক্যালি ট্রিটমেন্ট করা হয়, তাহলে এগুলো খুব ডুবিয়াস। যদি চকলেট সিস্ট বার করার সময় ওভারির কিছু অংশ চলে যায়, তাহলে ইন ফিউচার ওটা ইনফার্টিলিটি হতে পারে। আর যদি খুব ভালোভাবে চকলেট সিস্টটাকে বার করা যায় বা মেডিকেলি ম্যানেজ করা যায়, তাহলে জিনিসগুলো খুব একটা ইনফার্টাইল নাও ক্রিয়েট করতে পারে ইনফার্টিলিটি। আর সেম উইথ অন্যান্য সিস্ট যেগুলো ডার্ময়েড সিস্টের খুব ভালো প্রগনোসিস। ডার্ময়েড সিস্ট যদি থাকে, জিনিসটাকে জাস্ট কেটে বার করে দিলে মানে পেশেন্টও খুব হ্যাপি হয়ে যায়, মানে পেশেন্টও স্যাটিসফাইড থাকে, ব্যথা করে না। ডার্ময়েড সিস্ট রাখাও যায় না বেশিক্ষণ ওভারির মধ্যে। ও ডার্ময়েড সিস্টটাকে আমি ওষুধ দিয়ে ম্যানেজ করতে পারবো না, ওটাকে আমাকে বার করতে হবে। হ্যাঁ, কারণ ওই চুল আর দাঁত ওগুলো গলবে না, তো ওগুলোকে আমাকে অপারেট করেই বের করতে হবে। কিন্তু চকলেট সিস্ট অপারেশনও লাগতে পারে, আবার ওষুধও খেতে হতে পারে। আর পিসিওটা মেইনলি ওষুধ, মেইনলি লাইফস্টাইল মডিফিকেশন, তার সাথে কয়েকটা খুব সূক্ষ্ম জায়গায় ইনফার্টিলিটি ট্রিটমেন্ট বা ওইগুলোর সময় ওভেরিয়ান ড্রিলিং বা অপারেশন লাগতে পারে। একটা কথা বলে সোনাল, এই যে আমাদের করোনা সিচুয়েশন, এই যে আমাদের প্যান্ডামিক সিচুয়েশন রয়েছে, এই সময় তো আমরা প্রত্যেকেই লড়াই করছি যে আমরা যাতে শারীরিকভাবে সুস্থ থাকি এবং লড়াই করতে পারি করোনার সাথে। এবং যারা নর্মালি গাইনোকোলজিক্যালি কিছু না কিছু সমস্যা নিয়ে ভুগছে, তাদের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকছে যে তারা এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে কিভাবে। সে একটা এক্সপেক্টেড মাদার হতে পারে বা একটা বাচ্চা মেয়েও হতে পারে, সেই জায়গাটা কি করে তারা ওভারকাম করবে? আমাদের ফার্স্টে কোভিড বিহেভিয়ারটা ভেতরে ঢুকিয়ে রাখতে হবে, মানে আমাদের একদম জিনের মধ্যে এখন ঢুকিয়ে রাখতে হবে কোভিডে যা যা লাগবে। সেকেন্ডলি হচ্ছে যারা মানে দোজ হু ওয়ান্ট টু গেট প্রেগনেন্ট, তাদের উপর কোনো অসুবিধা কিছু নেই, তারা এই যে আমরা সিচুয়েশনে যা আছি, কিন্তু দে শুড টেক ভ্যাকসিন। মানে
ফার্টিলিটির জন্য ট্রাই করছেন, মানে কনসিভের জন্য, কনসেপশনের জন্য ট্রাই করছেন, অথচ আপনারা কনসিভ করতে পারছেন না, তো অনেকে বলে যে আমি আগে ভ্যাকসিনটা নিয়ে নিই, আরও 3 মাস 4 মাস ওয়েট করে যাই, তারপরে আমরা, যেটা আগে আমাদের গাইডলাইনে ছিল। কিন্তু এখন যেটা আমরা বলে দিয়েছি যে আপনি ভ্যাকসিন নেবেন এবং তার সাথে ট্রাইও করবেন। এবার বাচ্চা যদি চলেও আসে ভ্যাকসিন নিতে নিতে এবং ফার্স্ট ডোজটা নিল, তারপরে প্রেগনেন্ট হলো, তারপরে উনি আবার সেকেন্ড ডোজটা নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রেগনেন্সির সাথে কোনো রিলেশন নেই আমাদের ভ্যাকসিনেশন নেই এটা। আচ্ছা, এবার আরেকটা গাইনোকোলজিক্যাল সমস্যা বলি, যে আমরা অনেক সময় দেখি ফাইব্রয়েড, আমরা ইউট্রাসে ফাইব্রয়েড দেখি এবং তার কিছু সিমটমস ধরা পড়ে। আরেকটি মেডিকেল টার্ম আপনারা ভালো বলতে পারবেন, বাল্কি ফাইব্রয়েড ইউট্রাস। তো এই জিনিসটাই বাকি ওয়ান বাই ওয়ান একটু জানতে চাই। ইউট্রাস মানে হচ্ছে বাচ্চা যেটাতে আসে, হ্যাঁ, সেপারেট ফ্রম দ্য ওভারি, ওভারির সাথে ইউট্রাসের কোনো রিলেশন নেই। ইউট্রাসে যদি কোনো টিউমার থাকে যেটা ফাইব্রয়েড, মোস্ট কমনলি ওটা ইনসিডেন্টাল ফাইন্ডিং হয়, মানে আমাদের এখন কোনো পেশেন্ট কিছু এলে আমরা ফার্স্ট একটা আলট্রাসাউন্ড করতে দিই। তো ফাইব্রয়েড ইউট্রাস 50% কেসে ইনসিডেন্টাল, মানে ওনার কোনো অসুবিধা সমস্যা নেই, হয়তো একটু পেটে ব্যথা বা ইয়ে হচ্ছে ইনসিডেন্টাল, তো তার সাথে হয়তো ফাইব্রয়েডটা পেয়ে গেলাম, তো সেটার জন্য ফাইব্রয়েডের কোনো ট্রিটমেন্ট দরকার নেই। কিন্তু অনেক পেশেন্ট যেটা আসে, যারা আসে তাদের হচ্ছে পিরিয়ডসে খুব ব্যথা করছে, পিরিয়ডসের সময় খুব ব্যথা করছে, বা হেভিনেস লাগছে, বা একটা মানে পেটে টিপলে একটা মাস পাওয়া যাচ্ছে, তো সেই সব কেসেসে আমরা পেতে পারি যে একটা বড় ফাইব্রয়েড আছে, মানে ইটস টিউমার, মাসেল ফাইবার। ইউট্রাস ইজ নাথিং বাট আ মাস্কুলার ব্যাগ, যার মধ্যে বেবি আসে। তো সেই মাস্কুলার ব্যাগের মাসেল ফাইবারের মধ্যে যখন টিউমার হয়, দ্যাট ইজ কল্ড ফাইব্রয়েড। এইটা ক্যান্সার হওয়ার চান্সেস আর ভেরি লেস, হ্যাঁ, কিন্তু এটা প্রবলেম হয় মেকানিক্যাল, মানে এই যে বড় হচ্ছে, সামনে ব্লাডার আছে, ব্লাডারের ওপর প্রেস করতে পারে, পেছনে রেকটাম আছে, রেকটামের উপর প্রেস করলে কনস্টিপেশন হতে পারে যদি বড় হয়। হ্যাঁ, আচ্ছা, মানে এই ফাইব্রয়েডটা কনস্টিপেশনের টার্ন, যদি রেকটামের উপর পড়ছে, রেকটামের উপর প্রেসার পড়ে, তখন তো ওয়েটটা অফ হচ্ছে। হ্যাঁ, সেম উইথ সামনের দিকে যদি ঝুঁকে যায়, সামনের দিকে যদি ফাইব্রয়েড থাকে, তাহলে ব্লাডারের ওপর পড়ছে, তো ঘন ঘন ইউরিন পাবে, ব্লাডার ক্যাপাসিটি কমে যাবে। বা যদি টিউমারটা মেইনলি টুয়ার্ডস দ্য ক্যাভিটি থাকে, মানে যেখান থেকে মেন্স হয় সেই সাইডে থাকছে, তো সেই কেসেসে ব্লিডিং বেশি হবে, কারণ সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, ব্লিডিং বেশি হবে, ক্র্যাম্পি পেইন হবে, এই জিনিসগুলো থাকতে পারে। তো সেই সব কেসেসে আমাদের অপারেশন করা দরকার হয়, ইদার হিস্ট্রেকটমি বা মায়োমেক্টমি, মানে খালি টিউমারটাকেও বাদ দিয়ে দিতে পারি, বা পুরো ইউট্রাসটাকেই বাদ দিয়ে দিতে পারি, ডিপেন্ড করছে পেশেন্টের উইশ, মানে চয়েস আর এজের ওপর, ফ্যামিলি কমপ্লিট কিনা তার ওপর। এবং এই ফাইব্রয়েডটা ইট ইজ নট ডেঞ্জারাস, কিন্তু এই মেকানিক্যাল প্রবলেম যদি হয় 50% কোনো অসুবিধা করে না, কিন্তু 50% কেসেসে দেখা গেছে এই যে পিরিয়ডস বেশি হওয়া, মানে এটাই কি বাল্কি ইউট্রাস? না, এটা ফাইব্রয়েড। এটা ফাইব্রয়েড। আর বাল্কি ইউট্রাস মানে ফাইব্রয়েডের জন্য ইউট্রাস মে বিকাম বাল্কি। আচ্ছা। আর একটা অ্যাডিনোমায়োসিস বলে একটা জিনিস হয়, যে জিনিসটা হচ্ছে ইউট্রাসটা পুরোপুরি একটা বড় হয়ে যায়, হ্যাঁ, ইটস কাইন্ড অফ যেটাকে বলি একটু সোলেন ইউট্রাস টাইপের। তো সেই সব কেসেসে টিপিক্যাল যেটা প্রবলেম করে হচ্ছে পিরিয়ডস বেশি হলো, বা পিরিয়ডসের সময় ব্যথা করে, বা এটা ক্রনিক পেলভিক পেইন কমপ্লেন করে। এটা কি কোনো নির্দিষ্ট এজ রয়েছে, যে পার্টিকুলারলি আফটার 40 এ গিয়ে বা আফটার 30 এ গিয়ে এটা হতে পারে, এরকম অ্যাজ সাচ প্যারিটি, মানে যত প্যারিটি বেশি হয় অ্যাডেনোমায়োসিস দেখা গেছে বেশি হয়, হ্যাঁ, যেহেতু ইউট্রাসের ওপর একটু, মানে ইউট্রাসের গায়ে, মানে ইউট্রাসের ওপর একটু অত্যাচারই বলছি আর কি জিনিসটা হয়, হ্যাঁ। তো সেই সবের জন্য যত প্যারিটি বেশি হয় তত অ্যাডিনোমায়োসিসের ইনসিডেন্স বেশি হয়, যত এজ বেশি হয়, কিন্তু মেনোপজ হয়ে গেলে কিন্তু ইনসিডেন্স কমে যায়। দিস ইজ টিপিক্যালি ডিজিজ অফ দ্য রিপ্রোডাক্টিভ এজ, মানে 40-45 ইয়ার্স অবধি। কিন্তু এই যে মেনোপজের কথা বললেন, হয়তো তার মেনোপজের এজটা আসেনি, বা এমন একটা মোমেন্টে রয়েছে তার মেনোপজ এজ এসছে, বাট তার মধ্যেই তার এই ফাইব্রয়েড বা বাল্কি ইউট্রাস উইথ ফাইব্রয়েডটা ধরা পড়েছে। আমি আসবো এই উত্তরে, একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মধুমিতা জানা বলছি। কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে, বলুন। বলছি মেয়েদের যে পিরিয়ডের ব্যাপারে একটু জোরে বলুন প্লিজ। বলছি মেয়েদের যে পিরিয়ডের ব্যাপারে হ্যাঁ, অনেক সমস্যা হয়, মানে কোনো মাসে হয়, কোনো মাসে হয়নি। কার হচ্ছে এটা আপনার? ওইটা আমার আগে হতো, তারপরে এখন দেখছি আমার মেয়েরও হচ্ছে ওই ব্যাপারটা। আর কোনো সমস্যা? আর সমস্যা বলতে ওকে ওষুধও খাওয়াচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি বলতে ওই ওষুধ, আয়রনের ওষুধ খাওয়াচ্ছি,
বলছে আয়রন কম আছে বলছে। আয়রনের ওষুধ কি সব দিন খাওয়াতে হবে? আচ্ছা, মেয়ের বয়স কত? মেয়ের এজ কত? মেয়ের বয়স এই 14 বছরের। কত? 14 14। 14 আচ্ছা, হুম। শুনতে থাকবেন। আর আমারও ওই প্রবলেমটা হয়েছিল। আমার আছে বলে কি আমার মেয়েরও কি ওই প্রবলেমটা হচ্ছে? মানে আপনার কি 14 বছর বয়স থেকেই হয়েছিল সমস্যা? হ্যাঁ, ওই রকমই প্রবলেম হয়েছিল। আচ্ছা, উনি কি শুনতে থাকবেন? আপনি ফোন ছেড়ে শুনুন বলছেন ডাক্তারবাবু। এটা খুব কমন কোয়েশ্চেন, হ্যাঁ, এবং কমন প্রবলেম। এই পিরিয়ড স্টার্ট হওয়ার পরে 3 থেকে 4 বছর পিরিয়ডস ইররেগুলার হয়। তো এইটা নিয়ে জেনারেলি আমরা কিছু করি না। যদি দেখি আমরা মানে বাচ্চাদের যদি দেখি যে ওদের আয়রন কম আছে, তাহলে আয়রনের সিরাপ বা ট্যাবলেট দিয়ে দিই যেটা খেতে পারবে। আর না হলে আমরা ওয়েট করি আস্তে আস্তে, মানে বেসিক্যালি হরমোনটা তো শুরু হলো, এই হরমোনস আপ অ্যান্ড ডাউনের জন্য এই পিরিয়ডসটা হয়। ইটস আ কমপ্লেক্স মেকানিজম। তো বডি অ্যাডজাস্ট হতে হতে টাইম লাগে। তো এটা হতে পারে 2-3 মাস হয়তো পিরিয়ডস হলো না, তারপরে হঠাৎ করে পিরিয়ডস হলো এবং অনেক দিন চললো, পিউবার্টি মেনোরেজিয়া বলি। তো এইসব কেসে যদি অনেক বেশি দিন চলে তখন আমরা ওষুধ দিই। আর না হলে অ্যাজ সাচ ইররেগুলার পিরিয়ডসের জন্য যদি কোনো হরমোনাল টেস্ট করতে হয় তো করিয়ে নেয়, যাদের হিস্ট্রি থাকে যে থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, মানে অন্যান্য হরমোন, তো সেগুলো করি। না হলে বি জাস্ট ওয়েট করে দেখুন যে কেমন আছে এবং 3-4 বছর টাইম দিন। 14 ইয়ার্স তো 18 ইয়ার্স অবধি আরামসে টাইম দিন। টাইম দিয়ে দেখবেন আস্তে আস্তে জিনিসটা নর্মালাইজ হয়ে যাবে। হ্যাঁ, জেনারেলি মায়ের যদি থাকে ইররেগুলার পিরিয়ডস, মেয়েদের পাওয়া গেছে, মানে হেরিডিটি আসতে পারে। হতে পারে, কিন্তু এটা মোর লাইক এজ, মানে এজটা আস্তে আস্তে ঠিক হতে, মানে বড় হতে হতে জিনিসটা ঠিকও হয়ে যাবে। নরমালাইজে চলে আসতে পারে। সুতরাং এটা নিয়ে চিন্তিত না হলেই পারেন, কোনো অসুবিধা নেই, কারণ ডাক্তারবাবু নিজে বলেছেন এটা কিন্তু খুব ন্যাচারাল। হ্যালো, হ্যালো দিদি, নমস্কার। নমস্কার। নমস্কার, কে ডক্টর দিদিকেও নমস্কার। কে বলছেন? আমি সোনা থেকে বলছি। কোথা থেকে? শ্যামলীনা, কোথা থেকে? সোনারপুর। আচ্ছা, বলুন। হ্যাঁ, বলছি কি আমার মেয়ের এই 28 বছর বয়স, ও কি মানে শরীর খারাপের ঠিক 15 দিন আগে ওর ডান দিকের ওই ওভারি থাকে কি আমি বলতে পারবো না, ওইখানটা একটা পেন হয়, এটা আগাগোড়ায় কেন হয় এটা আমরা ঠিক বুঝতে পারছি না, যদি একটু জানায় ভালো হয়। 15 দিন আগের থেকে? 15 দিন আগে, মানে একদিন ওটা বেশ ঠিক 15 দিন, শরীর খারাপের 15 দিন আগে ডান দিকে ওই মানে সাইডে, ডান দিকে যে সাইডটা থাকে, ওভারি থাকে না কি থাকে, এইখানটা পেন হয়। আচ্ছা, রোশনার কোনো কোশ্চেন? আমি এটা একটু জানতে চাই। আচ্ছা, আপনি ফোন ছাড়ুন, উনি বলছেন। জেনারেলি এগুলো ওভিলেশন পেন বলে, মানে পিরিয়ডস হওয়ার ওই 14 ডেজ বা 15 ডেজ সময় হয়তো ওভিলেশন হয়, এবং ওভিলেশন যখন হয় তখন একটা পেট ব্যথা করে, অনেকেই ব্যথা বলে, মানে অনেকেই কমপ্লেন করে। এবার ডান দিক স্পেসিফিক্যালি হয় না বাঁ দিক স্পেসিফিক্যালি হলো না, অ্যাপ্রিহেন্ড করা খুব মুশকিল, কারণ তলপেটে তো হতেই পারে হয়তো বাঁ দিকের ওভিলেশন হয়েছে অথচ ব্যথাটা হয়তো ডান দিকে হচ্ছে। টিপিক্যাল যদি 15 ডেজ মানে 14-15 ডেজের সময় হয়, তাহলে চান্সেস আর দেয়ার কি এটা হয়তো ওভিলেশন পেন। দিস ইজ অ্যাবসলিউটলি নর্মাল। খুব প্রবলেম হলে একটা পেইন কিলার খেতে পারে, আর না হলে কিছু করতে হবে না এটার জন্য। আচ্ছা, আরেকটা কথা এই সূত্র ধরেই বলি, আমরা অনেক সময় দেখেছি যে পিএমএস এর সমস্যা, প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোমেরও কিন্তু একটা মারাত্মক রকম প্রবলেম অনেক মেয়ে রয়েছে যারা স্কুল কলেজেস অফ করে দিতে বাধ্য হয় এবং মানে বিভৎস রকম, মানে একেবারে বেড রিডেন হয়ে যায়। তো এইটা কি জিনিস এক্স্যাক্টলি? প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম হচ্ছে টিপিক্যাল প্রোজেস্টেরন এফেক্টের জন্য হয়। আমাদের বডিতে এই ওভিলেশনের পরে একটা প্রোজেস্টেরন হাইক হয়, হ্যাঁ, এবং সেটার জন্য অনেক কিছু প্রবলেম হতে পারে, যেমন হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম, ব্লোটিং, একটা পেট ব্লোটিং সেন্সেশন, ক্র্যাম্পি পেইনস হতে পারে। তো দিজ আর ওয়েট গেন, হ্যাঁ, ব্লোটিং, একটা ব্লোটেড সেন্সেশন থাকে, তো সেটা আবার কমেও যেতে পারে মানে ইয়েতে। তো এটাকে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, এই জিনিসটা কমনলি পাওয়া যায়, মোটামুটি 10টা মহিলা এলে 2 জন তো কমপ্লেন করে এই জিনিসটা, কিন্তু মোস্টলি মাইল্ড সিমটমস থাকে। তো ওগুলোকে আমরা রিঅ্যাসিওর করে দিই যে কিছু হবে না, আপনি যে সাপোর্টিভ মেডিকেশন খান, ব্লোটিংয়ের জন্য একটা গ্যাসের ওষুধ বা এগুলো খেয়ে থাকুন। যাদের খুব বেশি হয় দে রিকোয়ার ট্রিটমেন্ট, তাদেরকে কন্ট্রাসেপটিভ পিল বা এমন কিছু দিতে হবে যেটাতে ওভিলেশনটা স্টপ করে। যদি ওভিলেশনটা আমরা বন্ধ করাতে পারি তাহলে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমটা হয় না জেনারেলি। তো তেমন কন্ট্রাসেপটিভ পিল বা যে কোনো পিল যদি দিয়ে আমরা মোটামুটি যতদিন ওরা বেবি চাইছে না বা আনম্যারিড মেয়ে, তাদেরকে আমরা দিয়ে এই জিনিসগুলো, যদি ওটা লাইফস্টাইল হ্যাম্পার করে, কোয়ালিটি অফ লাইফ যদি ওটা হ্যাম্পার করে, ইন দোজ কেসেস আমরা ওইগুলো করি।
এবং 90% এটাই ভালো জিনিস, 80 to 90% ইট ইজ নট হার্মফুল। খুব প্রবলেম যেগুলো হয় 10% কেসেসে, যাদের খুব প্রবলেম হয় তাদেরকে আমরা ওই ট্রিটমেন্ট দিতে হয় সেই আচ্ছা কেসেসগুলোতে। আচ্ছা, আমরা এই জায়গায় ফিরছি, একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কৃষ্ণা ঘোষ বলছি হাওড়া থেকে। আচ্ছা বলুন। আমারও ওই প্রোগ্রামটা শুনছিলাম, আমারও একটা প্রবলেম হচ্ছে, ওটা তো ডক্টর বলছেন অ্যাডিনোমাইসিসের জন্যই হচ্ছে। তো আমার পিরিয়ডের সময় প্রচন্ড যন্ত্রণা হতো। তো হতে আমি ডক্টরকে দেখিয়েছিলাম এখানে, তো ওনারা অপারেশন সাজেস্ট করেছিলেন। তারপর আমি ভেলোর যাই, তো ওখানে বলেছিল না না এটা অপারেশনের কোনো প্রয়োজন নেই, আপনার পিরিয়ড হলে আমি একটা ওষুধ দিচ্ছি, এটা খাবেন, বাট ঠিকই আছে। তো পিরিয়ড উঠে গেলে ওটা এমনি ঠিক হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমি প্রতি মাসেই ওষুধটা খেতাম যন্ত্রণা হলে, কিন্তু 6 মাস পর দেখা গেল পিরিয়ডের পরেও যন্ত্রণাটা হচ্ছিল। তো আমি আবার ডক্টর দেখাই এখানে, তো ওনারা সবাই সাজেস্ট করছেন অপারেশন। কিন্তু আমি এই পরিস্থিতিতে, মানে করোনা পরিস্থিতিতে আমি অপারেশন করতে চাইছিলাম। তো যাই হোক, আমি এখন আয়ুর্বেদিক দেখাচ্ছি, আয়ুষা বলে। তো ওখানে দেখি এখন মোটামুটি ভালোই আছে। আমি এখন ভাবছি যে আপনাদের ওখানে একবার দেখাবার জন্য। এটা কি ভয় কিছু আছে, মানে এটা কি সত্যি অপারেশন করতেই হয়? আপনি এমনিতেও একটা খুব রেলেভেন্ট কোয়েশ্চেন করেছেন আজকে আমাদের করোনা সতর্কতা অনুষ্ঠানে। আপনি শুনতে থাকুন, থ্যাংক ইউ সো মাচ। আপনি একটা কথা বলেছেন যেটা আমি নোট করলাম, এই করোনা সিচুয়েশনে আমি অপারেশন করতে চাইছি না, আমি হসপিটাল যেতে চাইছি না। তো এইরকম একটা অদ্ভুত অনীহা কিন্তু মানুষের মধ্যে তৈরি হচ্ছে, এবং ইটস কোয়াইট ন্যাচারাল। তার কারণ হচ্ছে আমরা যদি বিগত 1.5 বছরের হিস্ট্রি দেখি করোনার, তাতে কিন্তু আতঙ্কিত মানুষ হয়েছে, কারণ স্প্রেড করেছে জিনিসটা, এবং সামনে থার্ড ওয়েভ। তো এই জায়গার ভীতিটা কাটিয়ে কতটা কনস্ট্রাকটিভ হওয়া উচিত একটু যদি বলেন। আচ্ছা, আগে এনার কোয়েশ্চেনের আনসার আমি দিয়ে দিই। অ্যাডেনোমাইসিস ইটসেলফ, যদি অ্যাডেনোমাইসিসের প্রবলেম ওইটাই হয় যে ব্যথা, যদি পেন না নিতে পারেন, যদি ব্যথাটা অসুবিধা হয় এত বেশি, আপনার লাইফস্টাইল প্রবলেম করছে, লাইফে কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার করছে, তাহলে ইউ শুড গো ফর অ্যান অপারেশন। অ্যান্ড সেকেন্ডলি, যদি আপনি না ওষুধ খেয়ে যদি আপনার কমে যায়, আপনার বয়স তো জিজ্ঞেস করা হলো না, যদি 40 বা 40 অ্যাবাভ থাকে, যদি ওষুধ খেয়ে আপনার ইয়ে কমে যায়, তাহলে আই উইল সাজেস্ট আপনি ওয়েট করতে পারেন। কারণ অ্যাডেনোমাইসিস থাকলে যে আপনার ক্যান্সার হয়ে যাবে বা আপনার খুব প্রবলেম হবে সেটা নয়। আচ্ছা, হ্যাঁ, দ্য অনলি প্রবলেম ইউ উইল হ্যাভ ইজ মেনস্ট্রুয়াল প্রবলেম আর বয়স আমাদের কন্ট্রোল রুম বলেছে 38 বয়স। আচ্ছা, তো সেই জিনিসটা আপনারা এখন ওয়েট করতে পারেন, ওর যে 30 এখনো ওয়েট করতে পারেন, 40 ওয়েট করতে পারেন। এবং যদি খুব ব্যথা করে এবং ব্যথার জন্য উঠতে পারছে না, তখন আমার মনে হয় অপারেশন করেই নেওয়া ভালো। এবং সেটা হচ্ছে ডিউ টু পেশেন্টস প্রবলেম, হ্যাঁ, নট বিকজ অফ অ্যাডেনোমাইসিস। আচ্ছা, হ্যাঁ, এবং অ্যাডেনোমাইসিসের জন্য আরও কয়েকটা মেডিসিনও বেরিয়েছে, কপারটির মতন, মিরেনা বলে, কপারটির মতন একটা জিনিস, যে জিনিসটাকে ঢুকিয়ে দিলে, মানে এটা হচ্ছে প্রোজেস্টেরন রিলিজিং আইউডি, মানে যেমন কপারটি হয় সেই টাইপের একটা জিনিস। তো সেটাও দিলে এখন অনেক সময় মানে পেশেন্টরা কমপ্লায়েন্ট হতে চায় না, এখানে আমাদের কনসেপ্ট আছে কি ভেতরে কি ঢুকিয়ে দিল, কিন্তু এই জিনিসটা কিন্তু খুব হেল্পফুল ইন অ্যাডেনোমাইসিস। এবং এই জিনিসটাতে আমরা অনেক, মানে যারা মোটিভেটেড পেশেন্ট তাদেরকে কিন্তু আমরা অপারেশন থেকে বাদ দিতে পারি, মানে তাদেরকে অপারেশন মানে করতে হয়নি, কারণ এর না হয়তো 45 বা 50-তে গিয়ে বন্ধ হয়ে যাবে। এবং এলএনজি মানে এই লিভোনর্জেস্ট্রল যেটা কথা বলছি, সেই জিনিসটা যদি আমরা দিই, 10 ইয়ার্স মোটামুটি চলে, তো সেটা অনেকখানি কি জিনিসটাকে মানে কন্ট্রোলে আনে। অ্যাডেনোমাইসিসের জন্য এটা খুব সুন্দর একটা ট্রিটমেন্ট, যেটা আমরা ইন্ডিয়াতে অত বেশি মানে মোটিভেট করাতে পারি না। এখানে আমাদের মেন হচ্ছে ইউট্রাস আছে, অসুবিধা হচ্ছে, বাদ দিয়ে দিই। হ্যাঁ, পেশেন্টরা অমনি করে ওদের মোটিভেটও হয়ে থাকে যে না বাদ দিয়ে দিলেই ভালো আর কি। হ্যাঁ, যন্ত্রণা ঝামেলা, কিন্তু একটু ধৈর্য ধরে থাকলে কিন্তু ট্রিটমেন্ট আছে, কিন্তু ওটার জন্য মোটিভেশন লাগবে। হ্যাঁ, এবার ওটা অনেকে স্যুট করলো না, তো সেটা ব্লেম করে বা সেটা হচ্ছে না বললে হবে না। সাইকোলজিক্যাল একটা অ্যাটাচমেন্টেরও ব্যাপার রয়েছে, যেটা বলছেন নোটিশনাল। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম, আমি মেদিনীপুর থেকে রিনা দাস বলছি। হ্যাঁ বলুন। আমার প্রবলেমটা হচ্ছে বেশ কিছুদিন ধরে, বছরখানেক হয়ে গেল। তো প্রবলেমটা হচ্ছে আমার পিরিয়ডে ঠিক 2 দিন কি 3 দিনের দিন, মানে রাতের থেকেই বাঁ সাইড ধরে মাথাটা যন্ত্রণা হয়, চোখ নিয়ে মাথাটা যন্ত্রণা হয়, সারাদিন মাথাটা যন্ত্রণা থাকবে, তারপরের দিন মানে ব্যথাটা কমে যাচ্ছে নিজে থেকে। মানে এটা কি পিরিয়ডস এর আগে বলছেন না পিরিয়ডস চলাকালীন? না, পিরিয়ডের চলাকালীন। পিরিয়ডস চলাকালীন মাথা ব্যথা খুব
মানে বেশি খুব হ্যাঁ, বাঁ একটা সাইড ধরে যন্ত্রণাটা হচ্ছে। খালি বাঁ সাইডে? আপনার এজ হ্যাঁ, কত? বাঁ সাইড ধরে মানে চোখ থেকে বাঁ সাইড ধরে যন্ত্রণাটা হচ্ছে, মানে সারাদিন যন্ত্রণাটা হচ্ছে, ঠিক পরের দিন আবার মাথাটা নরমাল হয়ে যাচ্ছে। আপনার এজ কত, যন্ত্রণাটা। বয়স কত? আমার 39। 39? হ্যাঁ। 39। হ্যাঁ, এটা ওনাকে একটা আচ্ছা, একটু মেডিসিনের শুনতে ডক্টর, থাকুন। হ্যাঁ মেডিসিনের হ্যাঁ। ডক্টর দেখাতে হবে, কারণ মাথা ব্যথা উইথ পিরিয়ডসটা খুব কমনলি ডিউ টু মাইগ্রেন হতে পারে, একটা এক্সাজারেটিং, চোখ হ্যাঁ থেকে চোখ, বলছে, হ্যাঁ হ্যাঁ। চোখের অসুবিধা হতে পারে, হয়তো পাওয়ার এসছে বা পাওয়ার বেড়েছে সেটাও হতে পারে, এবং ইউনিল্যাটারাল হেডেক যদি হয় মানে এক সাইডে ব্যথাটা টিপিক্যালি বলে মাইগ্রেন এক্সাজারেশনের জন্য হয়। তো এমনি সাপোর্টিভ বলে একটা প্যারাসিটামল খেতে পারে আপাতত, কিন্তু আপনাকে ওনাকে মেডিসিনের ডক্টরকে একবার দেখাতে হবে এই জিনিসটা। আচ্ছা, আপনি যেমন একটা কথা বলছিলেন না তবু, সেটা হচ্ছে যে এই যে যখন খুব হেভি ব্লিডিং হচ্ছে বা নর্মাল লাইফ হ্যাম্পার হচ্ছে এই ধরনের মেয়েদের ক্ষেত্রে, তখন কন্ট্রাসেপটিভ পিলস আপনি একটা মেনশন করেছেন। এই যে পিলসটা দেওয়া হয় তাদের সাইকেলটাকে একটা সিস্টেমে আনা, আপনাদের কাছ থেকে শুনেছিলাম সিস্টেমে আনা। এবার মুশকিলটা হচ্ছে হয়তো যতক্ষণ না সে বেবি চাইছে ততক্ষণ সে খেয়ে যাচ্ছে, এবং এই নয় যে অনেকের একটা কনসেপ্ট রয়েছে কন্ট্রাসেপটিভ পিলস খেতে হয় আফটার ম্যারেড, তা নয়। এবং আপনারাই বলেছেন যে এই ধরনের সাইকেলটাকে ঠিক করতে কিন্তু আনম্যারিড মেয়েরাও খেতে পারে, রাদার সেটা বাচ্চা মেয়েও হতে পারে, স্কুলিং করছে এরকম মেয়েও হতে পারে, কিন্তু তার ডিউরেশনটা কত হওয়া উচিত? 10 ইয়ার্স হয়তো খেয়ে নিল একটা স্কুলের বাচ্চা মেয়ে, যে মানে আনকন্ট্রোলেবল পেইন, সে 10 ইয়ার্স ধরে খাচ্ছে, এটা কি পসিবল যে তার পক্ষে সে শরীর সে নিতে পারছে আদৌ? আমি আসছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সোমা পাত্র বলছি ঢাকুরিয়া থেকে। হ্যাঁ বলুন। আমার 43 বছর বয়স। আমি আপনাদের অনুষ্ঠানটি দেখছিলাম এবং ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন আছে আমার, যে আমার পিরিয়ডসের সময় প্রচন্ড যন্ত্রণা হয় ডান দিকে, এটা বিগত 4 বছর ধরে হচ্ছে আমার। 43 বললেন এজ? কত এজ বললেন আপনি? 43? 43। ওকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, তো আমার এতটাই যন্ত্রণা হয় যে আমাকে আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, সেখানে আমাকে ড্রটিন এ খেতে দিয়েছেন। আমাকে ওই ওষুধটা খেলে আমি একটু ভালো থাকি, কিন্তু আমি এই রিসেন্টলি ভীষণ কাহিল হয়ে যাচ্ছি এবং তাতে আমার মাথা শরীর খুবই ছেড়ে খারাপ হয়ে দিচ্ছে। যাচ্ছে আর কি। এটার জন্য আমি কি করতে পারি? পিরিয়ডসের যদি সময় একটু ব্যথা? বলেন। হ্যাঁ, এবার এইটা কি আপনার যার জাস্ট লাস্ট 4 ইয়ার্স হচ্ছে? আগে হতো না? 4 years হতো। আগে না, হতো। বেবি হওয়ার আমার আগে কোনোদিনই কিছু হয়নি। বেবি, আমার ছেলে 7 বছরের বাচ্চা আছে, লাস্ট 4 বছর ধরে আমার এই প্রবলেমটা হচ্ছে। লাস্ট আমি 4 ইয়ার্স ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, ইউএসজিও করেছিলাম, কিন্তু কিছু পাওয়া অ্যাবনর্মাল যায়নি। কিছু নেই। আচ্ছা, ওকে, আপনি শুনতে থাকুন। লাস্ট 4 ইয়ার্স, ওনার এজ কিন্তু 43। হ্যাঁ, উনি লাস্ট 4 ইয়ার্স ওই পেইনটা উনি মানে আনটলারেবল, এবং maybe ওনাকে হয়তো- মোস্ট প্রবলি যেটা শুনলাম কোনো একটা পেইন কিলার দেওয়া পেইন হয়েছে। কিলার দেওয়া হয়। মেইনলি এটা হতে পারে হয়তো পিরিয়ডস বন্ধ হওয়ার আগে পেরিমেনোপজাল ফেজ থাকে, হ্যাঁ, আচ্ছা, তো সেই সময় এই ব্যথাটা করে। যদি আলট্রাসাউন্ডে নর্মাল থাকে তাহলে একটু ধৈর্য ধরে ওই ওষুধ খেতে হবে, কারণ মাসে 3 দিন বা 4 দিন যদি পেইন কিলার খায় কোনো প্রবলেম হয় না, ইট ডাজন্ট এফেক্ট, হ্যাঁ, মানে লাইফস্টাইল যদি ঠিক থাকে ভালো হয় তাহলে প্রবলেম কিছু হয় না। তো ইন দ্যাট কেস একটু ওয়েট করে যাক 2-3 বছর, যদি সব ঠিকঠাক থাকে। তো আমি তো ইউএসজি রিপোর্ট দেখিনি বা ইউএসজি জানিও না, যদি সব নর্মাল থাকে তো ওয়েট করে যান আরও 2-3 বছর, দেখবেন আস্তে আস্তে কমে গেল। কমার আগে একটু এই পিরিয়ডসে বেশি পিরিয়ডস বা ক্র্যাম্পি পেইনস, এটা অনেকেই কমপ্লেন করে, তো নাথিং টু ওয়ারি দেখে মনে হচ্ছে। এটা নিয়ে হ্যাঁ। চিন্তার কিছু নেই আপনার। আর যে কোয়েশ্চেনটা করছিলাম আমি, যে কন্ট্রাসেপটিভ পিলসের ক্ষেত্রে যে একদম বাচ্চা বয়স থেকে যদি দেওয়া হয়, সেটা যদি অবশ্যই খুব সিভিয়ার কেসেসের ক্ষেত্রে বলছি। কন্ট্রাসেপটিভ পিল না অনেক জেনারেশন হয়, হ্যাঁ, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, তো এখন আমরা থার্ড আর ফোর্থটা মেনলি ইউজ করি। তো একটা হচ্ছে কন্ট্রাসেপটিভ পিলস, মানে এই মিসনমার, এইটা যেটা আমাদের ফর কন্ট্রাসেপশন দেওয়া হয় সেটা অন্য পদ্ধতিতে দেওয়া হয়, অন্য মেথডে দেওয়া হয়। আর যে কন্ট্রাসেপটিভ পিল, যে পিলগুলো মানে কম্বাইন্ড হরমোনাল পিল এমনি বলা যেতে পারে, কম্বাইন্ড হরমোনাল পিল যেটা হয়, যেটা বাচ্চাদের দেওয়া হয় বা যেটা আমাদের এই সাইকেল মেনটেন করার জন্য দেওয়া হয়, ওদের কম্বিনেশনও কিন্তু ডিফারেন্ট থাকে, হ্যাঁ, সেম জেনারের ড্রাগ থাকে কিন্তু কম্বিনেশন ওর জিনিসটা ডিফারেন্ট থাকে, যেহেতু পারপাসটা ডিফারেন্ট এবং খাওয়ার পদ্ধতিটাও ডিফারেন্ট। এবং এমন পদ্ধতিও হয় যে কম্বাইন্ড হরমোনাল পিল আমরা বলি যে কন্টিনিউয়াসলি 3 মাস খেয়ে যাও,
21টাই থাকে, কিন্তু 21 কন্টিনিউয়াসলি খেয়ে যাও, ঠিক আছে? এমনিও হয়, এমনি করেও আমরা দিই। তো এটা মিসনমার যে আমরা কন্ট্রাসেপটিভ পিল খেতে দিয়েছে আমাকে, ওটা মানে একটা বলা হয় ছোটবেলা থেকে, হ্যাঁ প্রথম থেকে বলা আছে, হ্যাঁ কিন্তু এই জিনিসটা খালি মানে কন্ট্রাসেপটিভ কম্বাইন্ড হরমোনাল পিলের একটা কাজ যে কন্ট্রাসেপশন অবশ্যই, কিন্তু তার সাথে অনেক অন্যান্য জিনিসের সাইকেল রেগুলেশন, পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোম বা এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্টে দেওয়া হয়, এবং ছোটোবেলায় যেটা প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, ছোটোবেলায় নেই এই ইয়েতে রিপ্রোডাক্টিভ এজে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোমে দেওয়া হয়। যে কোনো ওভিলেশন রিলেটেড ডিজিজ বা যে কোনো ওভিলেশন রিলেটেড সিমটম সেগুলোতেই দেওয়া হতে পারে এবং দেওয়া হয়ও এই কম্বাইন্ড হরমোনাল পিল, এটাই বলা যায়। সেটা এফেক্ট ডেফিনেটলি এফেক্ট, হ্যাঁ না এফেক্ট দেখুন সব জিনিসের একটা সাইড ইফেক্ট আছে, কিন্তু একটা আনওয়ান্টেড প্রেগনেন্সি আসার থেকে একটা কন্ট্রাসেপটিভ পিলের সাইড ইফেক্ট কম, এন্ডোমেট্রিওসিসের পেনের থেকে একটা কন্ট্রাসেপটিভ সাইড ইফেক্ট কম। এবার কদিন খাওয়া যেতে পারে ইট ইজ টোটালি ডিপেন্ড করছে পেশেন্টের সিচুয়েশন, পেশেন্টের অবস্থা, পেশেন্টের চয়েসের ওপর। হ্যাঁ, এবং এবার যেমন যাদের পলিসিস্টিক ওভারিজ হয় তাদেরকে আমরা মোটামুটি 3 to 6 সাইকেলস দিই প্রথমে, দেখি তার সাথে ওর লাইফস্টাইল, ওদের ওয়েট কমাতে পারলো 5%ও যদি ওয়েট কমাতে পারে, দেখি যে আগামী নেক্সট মাসে হয়তো লাগছে না, ওকে ওষুধ দিতে হচ্ছে না, ঠিক আছে? ওয়েটটাও ম্যাটার করে। 3 মাস 4 মাস 3 থেকে 6 মাস দেওয়ার কারণ হচ্ছে ওকে আমি একটু টাইম দিলাম যে তুমি ওয়েটটা রিডিউস করো, আর তার সাথে তোমার যে হরমোনাল ডিসব্যালেন্সেসগুলো এই ওষুধের দ্বারা আমি নর্মালাইজ করছি। তো এবার এইটাতে যদি ওর কমে যায় তাহলে নেক্সট হয়তো 1 বছর আর কোনো ওষুধই লাগলো না, আবার হয়তো 1 বছর পরে এটা রিকার করলো, আবার দিলাম। তো এইসব কেসেসে কী হলো, ইন্টারমিটেন্টলি আমি দিচ্ছি, কন্টিনিউয়াসলি দিচ্ছি না। এবার যাদের কোনো ওষুধ ছাড়া হচ্ছেই না, সুপার ওবিস মানে খুব ওবিস, মরবিডলি ওবিস পেশেন্ট, তো তাদেরকে আমরা এটা কন্টিনিউ করতে হবে, করতে হবে। আর যাদের এই যে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম, এদেরকে মোটামুটি 3 to 6 মান্থসই আমরা দিই, 3 to 6 মান্থস দিয়ে দেখি জিনিসটা কমছে কিনা। যদি কমে যায় ওয়েল অ্যান্ড গুড, তারপরে হয়তো অনেকে কন্টিনিউ করতে হয়, কেউ কন্টিনিউ করে না কন্টিনিউ করেও অনেকে ঠিক হয়ে যায়। যদি যারা কন্টিনিউ করলো দে ক্যান কন্টিনিউ লাইফ লং, মানে ওটা কোনো অসুবিধা হয় না, কিন্তু একটা দুটো প্যারামিটার্স দেখে নিতে হয়। প্যারামিটার্সে মানে কোনো প্রেশার ডেভেলপ করেছে কিনা, হাইপারটেনশন ডেভেলপ করেছে কিনা, বা কোনো অন্য কোনো মরবিড কন্ডিশন, এগুলো হতে পারে এটার জন্য নয়, এটা হয়তো ইনসিডেন্টাল। তার সাথে যদি কন্ট্রাসেপটিভ পিল খায় তাহলে হয়তো প্রবলেম হতে পারে, তখন আমাদের হয়তো এদের কম্পোজিশন চেঞ্জ করতে হবে বা ওটাকে অফ করে অন্য কোনো মেথডে যেতে হবে। আসছি আমরা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি পূর্ণা কালীগঞ্জ থেকে বলছি। আরেকবার বলুন, শুনতে পাইনি। কালীগঞ্জ পূর্ণা থেকে বলছি, চিন্তা কম। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? বলছি আমারও মুখে 2 বার করে পিরিয়ড হয়, আর প্রথমত পেটে পেন হয় আর জ্বালা করে। আরেকবার একটু স্পষ্ট বলবেন? হ্যাঁ বলছি আমার মাসে 2 বার করে পিরিয়ড হয়, কিন্তু প্রথমত যন্ত্রণা করে আর জ্বালা করে। মানে আপনার পিরিয়ডসের সময় পেইন হয় বলছেন? না আমার মানে মাসের মধ্যে জ্বালা করে। জ্বালা করে না ব্যথা হয়? ব্যথাও করে আর জ্বালা করে। কোথায় জ্বালা করে? পেটে? পেচ্ছাপ ঠিকঠাক হয়? আর মাসে 2 বার করে বোধহয় বললো সাইকেল হয়। হ্যাঁ 2 বার করে। মাসে 2 বার করে সাইকেল হয়, বা পেটে জ্বালা হয় বলছেন? হ্যাঁ পেটে জ্বালা হয়। আপনার এজ কত? 40? হ্যাঁ। কোনো কোয়েশ্চেন আছে? না। আচ্ছা, আপনি শুনতে থাকুন। যদি আল্ট্রাসাউন্ড বা অন্যান্য হরমোনাল রিপোর্টগুলো করে যদি সব নর্মাল থাকে তাহলে এটা আমরা কিছু বলি না, মানে জেনারেলি এটা পেরিমেনোপজাল এজের সময় হতে পারে, আস্তে আস্তে তো বন্ধ হয়ে যাবে, তার আগে 2-3 বছর বা 5 ইয়ার্স অবধিও এই প্রবলেমটা হতে পারে, পিরিয়ডস ইররেগুলার হওয়া। কিন্তু এই যে বারবার করে পিরিয়ড হওয়াতে যদি মানে হিমোগ্লোবিন কমে যায় বা কোনো অসুবিধা হয়, উইকনেস লাগছে, ইন দ্যাট কেস আমাদের ওষুধ দিতে হয়। না হলে আমরা বলি যে আপনি ওয়েট করুন, এটা ন্যাচারাল একটা লাইফ, মানে ন্যাচারাল স্টাইল। যেমন প্রথমে শুরু হওয়ার সময় ইররেগুলার হয় পিরিয়ড, তেমন আবার শেষ হওয়ার সময় ইরেগুলার হতে পারে পিরিয়ড। তো নাথিং টু ওয়ারি, টেনশনে কিছু নেই এটা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বীরভূম থেকে মৌসুমী মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? দিদি, আমার যখন পিরিয়ডের সময় হয় না, তখন এই মাথা কোমর করে ব্যথা করে, আর আমার চোখ মানে চোখের করে মাথা ব্যথা, আর মানে ব্লিডিং খুব ভালো। আপনার এজ কত? 38। মানে পিরিয়ডসের সময় মাথা ব্যথা করে আর মাথা ব্যথা হয় শুধু, তাই তো? মাথা ব্যথা প্রচন্ড হয়, আমি চোখে বাঁ চোখে আমি ভালো করে দেখতে পাই না।
বাঁ চোখে দেখতে পান না যখন ব্যথা হয়? হ্যাঁ এই ভালো তো এইরকমই একটা বিষয়। আচ্ছা, উনি শুনতে থাকবেন? হ্যাঁ। আপনি শুনতে থাকুন, বলছেন। চোখে বা মাথার ব্যথা নিয়ে হ্যাঁ। এটা মেডিসিন কাউকে দেখাতে হবে, হ্যাঁ। আর যেটা ব্লিডিংয়ের জন্য ব্যথা করে সেটা পেইন কিলার আপাতত খেতে হবে, অ্যান্ড তার সাথে ওনার আলট্রাসাউন্ড বা দেখে নিতে হবে যে কোনো সমস্যা আছে কিনা, টিউমার, জরায়ুতে টিউমার বা জরায়ুতে ফাইব্রয়েড বা ওভারিতে কোনো প্রবলেম আছে কিনা। সেগুলো সব নর্মাল থাকলে তখন ওষুধ খেয়ে আমাদেরকে দেখতে হবে, না হলে কন্ট্রাসেপটিভ পিলসও ইউজ করতে হতে পারে এই টাইপের প্রোফাইলের জন্য। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলে ওটা শোনেন, সেটা হচ্ছে এই যে আপনাকে একটা কোয়েশ্চেন করেছিলাম আমি, যে যখন মেনোপজের টাইম হয় তখন নর্মালি ইরেগুলারিটিস হয় একটা পিরিয়ডের ক্ষেত্রে, কিন্তু কারোর যদি ফাইব্রয়েড থাকে অনেক সময় তাদেরও কিন্তু আমরা দেখি হেভি ব্লিডিং হচ্ছে, এবং মেনোপজের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে এরকম হিস্ট্রি নিশ্চয়ই আপনারা পান যে হেভি ব্লিডিং হচ্ছে, হয়তো 5 days কি 10 days-এর মধ্যে তার বারবার করে রেকার করছে সমস্যাটা। এবার তাহলে এই দুটো সিমটম সেম কিন্তু রোগ আলাদা, এইটা কি করে মানে একটা পেশেন্ট, নর্মাল পেশেন্ট আইডেন্টিফাই করবে? যদি ফাইব্রয়েডের সাইজের উপরও ডিপেন্ড করছে। হ্যাঁ, ফাইব্রয়েড যদি 3 সেন্টিমিটার বা তার বেশি হয় এবং তার পজিশনটা কোথায় সেটা দেখলাম, যদি এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির মধ্যে হয়, মানে যেখান থেকে শেড হচ্ছে, মানে যদি মানে ঘরের মধ্যে যদি হয় যেখান থেকে মেন্সটা বেসিক্যালি হচ্ছে, তাহলে আমরা ওই জিনিসটাকে অপারেট করতে হতে পারে। হ্যাঁ, তার জন্য যদি ব্লিডিংটা বেশি হয় তো। কিন্তু যেসব ফাইব্রয়েড বাইরের দিকে থাকে, এটা যদি দিস ইজ দি ওভারি, মানে ওয়ালের বাইরে যদি থাকে, তাহলে জিনিসটা যদি আর ছোট থাকে, মানে 3 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে ইট ইজ ভেরি আনলাইকলি যে ফাইব্রয়েডের জন্য ওনার পেন হচ্ছে বা ফাইব্রয়েডের জন্য ওনার ওই ব্লিডিং এর সমস্যাটা হচ্ছে। তখন আমরা ভাবতে পারি যে জিনিসটা হয়তো হরমোনাল ডিসব্যালেন্স বা এই পেরিমেনোপজাল এজের জন্যই হচ্ছে। ইন বোথ দ্য কেসেস ফার্স্টে কনজারভেটিভ ম্যানেজমেন্ট, মানে ওষুধ দিয়ে আমরা দেখবো জিনিসটা কমছে কিনা। যদি না কমে, যদি খুব প্রবলেম করে, তাহলে ফার্দার ওনার চয়েসের উপর ডিপেন্ড করছে যে উইল গো ফর অপারেশন অর নট, আর ফ্যামিলি কমপ্লিট আছে কিনা বা ওনার এজ কত, এগুলোর উপর ডিপেন্ড করছে যে আমরা বেশি কনজারভেটিভ ম্যানেজমেন্টকে বেশি প্রায়োরিটি দেবো না অপারেশনকে প্রায়োরিটি দেবো। এটা টোটালি ডিপেন্ড করছে পেশেন্টের প্রোফাইল এবং পেশেন্টের ওই ফাইব্রয়েডের সিচুয়েশন, ফাইব্রয়েডের কোথায় লোকেশন, ফাইব্রয়েডের সাইজের ওপর। আসছে আমরা। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে শুভ্রা ব্যানার্জি বলছি। হ্যাঁ, বলুন। বলছি আমার মেয়ের বয়স 19। আমার মেয়ের পিরিয়ড হলে চরম পেটে ব্যথা, প্রচন্ড, মানে পিরিয়ড হওয়ার 2 ঘন্টা পর থেকে প্রচন্ড যন্ত্রণা, মানে ছটফট করে, আর বমি হয়ে গেলে শান্তি পায়। এর আগে আমি 2-3 মাস 6 মাসই হোমিওপ্যাথি দেখিয়েছিলাম, তখন কিন্তু একটু কম ছিল, আবার যেই ছেড়ে দিয়েছে আবার কিন্তু চরমই যন্ত্রণা, মানে যন্ত্রণা মানে 19 হ্যাঁ, মানে ছটফট করে, মানে সাংঘাতিক যন্ত্রণা, আর মানে জ্বর চলে আসবে, বমি করবে, তবেই ওর মানে শান্তি হয়, আর অ্যালোপ্যাথি ট্যাবলেট দিতেই হয়। আচ্ছা, ওকে, আপনি শুনতে থাকুন, বলছেন। আচ্ছা, এইসব কেসেসে এখন আপাতত মানে যেটা এই 19-18 ইয়ার্সে যেটা ডিসমেনোরিয়া বলে, এত বেশি ব্যথাকে, ফার্স্টে তো আলট্রাসাউন্ড ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তার সাথে ওকে ওষুধ খেতেই হবে। ওষুধ মানে ব্যথা হলে ওষুধ খাবে সেটা নয়, পেন কিলার্স হ্যাভ টু বি স্টার্টেড বিফোর মেন্স। মানে যদি নর্মাল মেন্সেস মাসে মাসে হয়, পিরিয়ড যদি আজকে শুরু হয়, তো আইডিয়ালি ইট শুড বি স্টার্টেড ফ্রম ইয়েস্টারডে, আগের দিন থেকে। যদি অসুবিধা হয়, আজ থেকে যদি শুরু হয়, আজ থেকে স্টার্ট করলে অসুবিধা কিছু নেই, কিন্তু নট SOS বেসিস, মানে ব্যথা হলে খাবো সেটা নয়। মোটামুটি 2 থেকে 3 বার 3 টাইমস আ ডে, ওই 3 থেকে 5 দিন যেন ডিউরিং পেনসেস পেন কিলার খেয়ে যায়, যেটা ডক্টর প্রেসক্রাইবড, ওষুধের দোকানওয়ালা নয়, ঠিক আছে? ডক্টর প্রেসক্রাইবড ওষুধ যেন খায়, তার সাথে ওই বমির ওষুধ বা এই খেতে হবে। এবার কারণ কি? কারণ এই সময় অনেক কারণ হতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই বাচ্চাদের এন্ডোমেট্রিওসিস এখন খুব কমন, এবং এটা ডায়াগনোসিস করা যায় না। তখনই ডায়াগনোসিস করবো যখন আমরা ল্যাব করব বা অপারেশন করব, তখন দেখলাম এন্ডোমেট্রিওসিস, বাচ্চা হলো তখন দেখলাম। এবং এই জিনিসগুলো অনেক সময় হয় যে আস্তে আস্তে যখন ফার্টিলিটি হবে, মানে যখন বাচ্চা আসবে, বাচ্চা হয়ে যাবে, তখনও মানে মেয়েদের ঠিক হয়ে যায় এই পিরিয়ড রিলেটেড যে ক্র্যাম্পি পেইনসটা হয়। তো সেটা নিয়ে এখনই প্যানিক করার কিছু নেই। ফার্স্ট ইউ হ্যাভ টু রুল আউট যে কোনো প্রবলেম হচ্ছে কিনা, আলট্রাসাউন্ডে দেখে নিতে হবে সিস্ট আছে কিনা, ফাইব্রয়েড আছে কিনা, কোনো অন্যান্য কোনো প্রবলেম আছে কিনা, ইনফেকশন আছে কিনা। যদি না থাকে তাহলে ওষুধের ভরসায় এখন থাকতে হবে, এবং সেটা
করে করে আস্তে আস্তে কমবে, যখন বিয়ে হবে বাচ্চা হবে জিনিসটা আস্তে আস্তে অনেকের কমেও যায়। তো এটা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। একদম। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি বলছি, আমি দ্বিতীয়বার ইস্যু নিয়েছিলাম। আচ্ছা, আপনার নাম আর জায়গাটা আগে বলুন। নাম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ নাম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, নাম কি? সোমা বেরা। আচ্ছা, হ্যাঁ এবার বলুন কি সমস্যা? আমি দ্বিতীয়বার ইস্যু নিয়েছিলাম। ওটা আমার প্রথম সন্তান 12 বছর হওয়ার পরে দ্বিতীয়বার ইস্যু নিয়েছিলাম। তো 6 মাসের মাথায় আমার নষ্ট হয়ে গেছে বেবিটা। এবার আমি আবার যদি ইস্যু নিতে চাই তা কতদিন পরে নিতে পারবো? আপনার এজ কত, বয়স কত? 34। 34। বাচ্চাটা যে নষ্ট হয়েছিল বেরিয়েছিল কি করে, মানে কোনো পেট কাটতে হয়েছিল না নিচ দিয়ে বেরিয়েছিল? না, এমনি নরমালি বেরিয়ে গেছিল, তার মানে একদম ওষুধ দিয়ে। প্রাইমারি স্টেজে হয়েছিল বোধহয়। আর কোনো কোয়েশ্চেন আছে? এটা আমি পড়ে গেছিলাম, আমার আঘাত লেগেছিল এই জন্য। মানে আরেকটা বেবি আপনি চাইছেন? হ্যাঁ হ্যাঁ, এটা কতদিন পরে আমি নিতে পারবো? কবে নষ্ট হয়েছিল, কবে বেরিয়ে গেছিল? ওটা আমার আজকে 1 মাস মতো হয়ে গেল, 1 মাস আগে। ও, এই জাস্ট হয়েছে। হ্যাঁ, জেনারেলি যদি অ্যাবর্শন হয়ে থাকে, শুনতে থাকুন আপনি ফোন ছেড়ে বলছেন। যদি অ্যাবর্শন হয়ে থাকে তাহলে ইন দ্যাট কেস আমরা বলি যে ইউ ক্যান টেক ফ্রম দ্য নেক্সট মান্থ। যখনই পিরিয়ডস মোটামুটি রেগুলার হয়ে যাবে তারপর থেকে নিতে পারেন। কিন্তু এনার যেহেতু এজটা বেশি, সেহেতু আমি মানে যেটা সাজেস্ট করা হয় যে আগে ফলিক অ্যাসিড ট্যাবলেট বা কোনো ট্যাবলেট খেতে হয়, খেয়ে 3 মাস খেয়ে তারপর থেকে ফলিক অ্যাসিডও চললো, তারপর থেকে উনি ট্রাইও করলেন। তাহলে যেটা দেখা গেছে যে রিকারেন্ট প্রেগনেন্সি লস বা প্রেগনেন্সি অ্যাবর্শনের চান্সেসটা অনেক কমে আসে, এবং স্পেশালি যাদের বয়সটা একটু বেশির দিকে চলে গেছে, 30 অ্যাবাভ দ্য 35 এর কাছাকাছি যাদের আছে। হ্যাঁ, এখানে তো আমি একটা কথা বলি, যেহেতু ওনার 30 অ্যাবাভ 34, তো সে আমি ওনাকে নিয়ে আমি এক্সাম্পল করে বলছি যে এক্ষেত্রে প্রেগনেন্সির ক্ষেত্রে যেহেতু এজটা বেড়ে যাচ্ছে, ফিজিক্যালি মানে কোনো সমস্যাকে তৈরি হতে পারে ইন ফিউচার। হ্যাঁ, মানে 1 নম্বর হচ্ছে যত এজ বাড়বে এগ কোয়ালিটি কমে, এবং তার জন্য প্রেগনেন্সি আসতে দেরি হয়। প্রেগনেন্সি এলে তার অ্যাবর্শনের রেটটা বাড়ে যত এজ বাড়বে, ম্যাটার্নাল এজ স্পেসিফিক্যালি। এবং যত এজ বাড়বে তত বাচ্চার মধ্যে অনেক ডিফেক্টও দেখা যায় ম্যাটার্নাল এজের ওপর। প্যাটার্নাল এজ মানে বাবার এজের ওপরও ডিপেন্ড করছে, কিন্তু বাবার এজটা অতখানি ম্যাটার করে না, ওই লেভেলে ম্যাটার করে না যত না মাদারের এজটা ম্যাটার করে। এবং ওয়ান্স দ্য প্রেগনেন্সি হ্যাজ কাম, তারপরে অনেক কমপ্লিকেশনস হতে পারে, সুগার, প্রেশার, এগুলো একটা এজেড মহিলা 35 অ্যাবাভ এর মধ্যে বেশি দেখা যায় দেন আ 20-25 ইয়ার ওল্ড। সুতরাং আজকে অবশ্যই একটা কথা বলি যে আজকে করোনা সতর্কতা অনুষ্ঠানে আমরা মহিলাদের স্পেশাল যে সমস্যাগুলো হয় গাইনোকোলজিক্যাল, সেগুলো নিয়ে ডিসকাশন করলাম। কারণ আপনাদের প্রচুর প্রশ্ন থাকে এই করোনার সিচুয়েশনের মধ্যে যে কনসিভ করা যাবে কি না, বা এই ধরনের সিচুয়েশনের মধ্যে তারা কিভাবে হ্যান্ডলিং করবে টোটাল সিচুয়েশন। অনেকে বলছে আমি হসপিটাল যেতে চাইছি না, ডাক্তার দেখাতে যেতে চাইছি না, সেটা কতটা সঠিক সেই জায়গাটা আমরা চেষ্টা করলাম আজকে ডাক্তারের সঙ্গে ক্লিয়ার করার। তো আজকের হাতে সময় নেই, ডেফিনেটলি আমরা আবারও আগামী অনুষ্ঠানে দেখা করবো এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে, এবং সতর্ক থাকার কথা বারবারই বলছি। অনেক ধন্যবাদ জানাবো চ্যানেলকে, ধন্যবাদ আপনাদের জানাই, ভালো থাকুন, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।